নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শঙ্কর শীল। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। গৌরব গগৈ ইস্যু, কংগ্রেসের পাল্টা আক্রমণ। গৌরব গগৈ পাকিস্তানে যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাংবাদিক সম্মেলনকে কড়া ভাষায় আক্রমণ করল কংগ্রেস। পাহাড়ি মাটির পরিবর্তে কৃষি ক্ষেতের জমির নরম মাটি দিয়ে ভারতমালা প্রকল্পের অধীন নির্মিত সড়কের নির্মাণ কাজের অভিযোগ। শিলচরে শ্রমিক কনভেনশন, শ্রমকোড বাতিল সহ অন্যান্য বিভিন্ন দাবিতে আগামী 12ই ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক। কাছাড়ের লক্ষ্মীপুরে ডিমাসা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বসু ডিমা বার্ষিক উৎসব এবছরও সাড়ম্বরে হয়েছে সম্পন্ন। এবার সংবাদ বিস্তারিত। আসাম প্রদেশ কংগ্রেসের স্পোক্স পারসন সঞ্জীব রায় এবং শিলচর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা আসাম প্রদেশ কংগ্রেসের সম্পাদক অভিজিৎ পাল এই সাংবাদিক সম্মেলনকে আখ্যা দেন ফ্লপ শো। এদিনের সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতারা বলেন, গৌরব গগৈ আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি হওয়ার পর থেকে মুখ্যমন্ত্রীর চোখের ঘুম উড়ে গেছে। তাদের দাবি, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গৌরব গগৈকে ভয় পান বলে এ ধরনের ভিত্তিহীন ও আবুল তাবুল মন্তব্য করছেন। গৌরব গগৈয়ের জনপ্রিয়তা থেকে মুখ্যমন্ত্রীর অস্বস্তি, তাই রাজনৈতিক দেউলিয়াত্ব ঢাকতে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। বিজেপি দল বা সরকার যেভাবে বিগত 5-6 মাস থেকে আসামের কংগ্রেসের সভাপতি তথা লোকসভার বিরোধী দলপতি গৌরব গগৈজির উদ্দেশ্যে যেভাবে ওরা কিছু তথ্য সহকার মাঠে নেমেছেন ওনার ভাবমূর্তি নষ্ট করার জন্য, আমরা এর প্রতিবাদ, নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। আশ্চর্য ব্যাপার এটাই হচ্ছে যে 2.5 ঘন্টা প্রেস মিট এই জন্য করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু উনি ভারতবর্ষে বলিউড বা টলিউডের স্ট্রাকচার জানেন যে 2.5 ঘন্টারই আমাদের সিনেমা তৈরি হয়। তাই এই সিনেমা যে ফ্লপ শো হয়েছে, আমাদের যিনি সভাপতি গৌরব গগৈজি তৎক্ষণাৎ একটা রিপ্লাই দিয়ে ওনার কমেন্ট করেছেন যে এটা ফ্লপ শো। আমরা সেটাকে সমর্থন জানাই যে ফ্লপ শো আমরা 6 মাস আগেও জানতাম হবে এবং আজকে ফ্লপ শো হয়ে পরিণত হয়েছে। সমগ্র ভারতবর্ষে এই মেসেজটি গিয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী তথা ওনার দলের যারা নেতা নেত্রীরা আছেন, মন্ত্রীরা আছেন, সবাই ধরে ফেলেছেন যে আগামী নির্বাচনের পর মুখ্যমন্ত্রী তো থাকবেন না হেমন্তবাবু, নেতাও থাকবে কিনা এইদিকে প্রশ্নবোধক চিহ্ন আছে। তাই আজকে পাগড়ের প্রভাব বলা হচ্ছে এবং ওরা 2-3টা অভিযোগ লাগিয়েছে যে আটারি বর্ডার দিয়ে কেন গৌরব গগৈ গিয়েছেন। আমরা ওনাদেরকে বক্তব্যে বলতে চাই যে অভিনন্দন, যে মেজর অভিনন্দন ছিলেন, ওনাকে যখন পাকিস্তান থেকে আনা হয়েছিল ভারতবর্ষে, তখন সেই আটারি বর্ডারকে হাইলাইট করে ঢাক ঢোল বাজিয়ে বলা হয়েছিল যে আটারি বর্ডার দিয়ে অভিনন্দনকে আনা হবে ভারতবর্ষে। কিন্তু গৌরব গগৈজি যখন সেই আটারি বর্ডার দিয়ে যাচ্ছেন, ওয়াঘা বর্ডার দিয়ে যাচ্ছেন, তখন প্রশ্ন করা হচ্ছে যে উনি কেন যাচ্ছেন। এই যে দুমুখা রোল, যে হাতি কা দাঁত খানে কা ওর দিখানে কা ওর হতা হয়, এটা ওনারা প্রমাণ করেছেন। সাথে ওনারা বলেছেন যে লাহোরের পাসপোর্টে লাহোর বলা হয়েছিল, এরপরে বিভিন্ন জায়গা চেঞ্জ করা হয়েছে। সেখানে যাওয়ার পর যদি কোনো ব্যক্তি পাসপোর্ট নেওয়ার পর, ভিসা নেওয়ার পর সেই দেশে গিয়ে যদি জায়গা পরিবর্তন করতে চান, উনি অ্যাপ্লাই করে স্পেসিফিক ওয়েতে অ্যাপ্লিকেশন করে 2 সরকারকে জানিয়ে উনি জায়গা চেঞ্জ করবেন। তাই লাহোর থেকে যদি উনি টাকসালে গেলেন, উনি সেইভাবে চেঞ্জটা করে গেলেন। এবং এই তথ্যটা আজকে অনলাইন সিস্টেম, সমগ্র তথ্য আজকে ভারত সরকার ও পাকিস্তান সরকারের কাছে আছে। এবং সাংসদ হওয়ার পরে অ্যাজ পার প্রোটোকল গৌরব গগৈজি পাকিস্তান ভ্রমণের পুরা প্রোগ্রামটা উনি কেন্দ্র সরকারকে হস্তান্তর করেছেন অ্যাজ পার প্রোটোকল, যা নিয়ে আজ অবধি না কেন্দ্র সরকার, না কোনো ইনভেস্টিগেশন এজেন্সি, না কোনো মন্ত্রণালয় কেউ ওনার প্রতি কোনো প্রশ্ন করেনি, কোনো ইনভেস্টিগেশন করেনি, কারণ সব ব্যাপারগুলো একদম হোয়াইট ছিল, অন পেপারস। আজকে দেখা যাচ্ছে সেই প্রশ্নগুলো করা হচ্ছে। তাই আমরা যে সিট গঠন হয়েছিল, সিটের আমরা যে প্রতিবেদন আছে, ওকে আমরা ওনার টোল প্রোগ্রামের প্রতিবেদন বলছি। টোল প্রোগ্রাম ছাড়া আর কিছুই নেই। এবং যে কথাগুলো 6 মাস আগে গৌরবজি বলেছিলেন, আজও গৌরবজি বলছেন, আগামীতেও বলবেন, সৎ সাহস দিয়ে বলে যাচ্ছেন। এবং আরেকটি কথা বলা হচ্ছে যে আমরা কেন কোর্টে যাইনি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমরা কোর্টে কেন যাইনি। আমরা কোর্টে এই জন্য যাইনি যে কোর্টে যাওয়ার পরে যদি কোনো কারণে
মহামহিম কোর্ট যদি স্থগিতাদেশ জারি করে দেয়, স্টে করে দেয় কোনো কারণে সিটের রিপোর্ট প্লেস করা থেকে, তখন সেই মুখ্যমন্ত্রী এবং সাঙ্গভঙ্গরা বলবেন যে তথ্যটা সত্য ছিল, মুখ্যমন্ত্রী উদ্দেশ্য নিয়ে এগিয়েছিলেন যে আজকে একজন অ্যান্টি ন্যাশনালকে উনি সবার সম্মুখে তুলে ধরবেন, কংগ্রেস দল কেস করে এই সিটটাকে স্টে করিয়ে দিয়েছে। আমরা চেয়েছিলাম উনি কি প্লেস করবেন, আমরা চেয়েছিলাম কংগ্রেস দল যে সিটের রিপোর্টটা প্লেস হবে, আমরা অপেক্ষায় ছিলাম যে সিটের রিপোর্টটা প্লেস হওয়ার পরে সব কিছু নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, সব কিছু জনসম্মুখে এসে যাবে এবং ফ্লপ শোটা ফ্লপ হয়ে যাবে। এদিকে মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের পর রাজ্য জুড়ে প্রতিবাদের পাশাপাশি শিলচরেও গতকাল মন্ত্রী কৌশিক রায়ের নেতৃত্বে এক প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে মন্ত্রী কৌশিক রায় বলেন, বরাকে গৌরব গগৈ প্রবেশ করলে তার প্রতিবাদ জানানো হবে। এই মন্তব্যের তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। তারা বলেন, কংগ্রেস ভয় পায় না এবং কংগ্রেসীরা হাতে চুরি পরে রাজনীতি করে না। তারা স্পষ্ট ভাষায় বলেন, আগামী দিনে গৌরব গগৈ বরাকে এলে শিলচর বিমানবন্দর থেকেই রেড কার্পেট বিছিয়ে তাকে অভ্যর্থনা জানানো হবে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। মুখ্যমন্ত্রী যে সাংবাদিক সম্মেলন করে আসামের মাননীয় আসাম প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতিকে গৌরব গগৈ মহাশয়কে যেভাবে কালিমালিপ্ত করার জন্য একটা সুপার ফ্লপ শো প্রেস মিট করেছেন, যেটা নিয়ে যেসব সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন এবং ন্যাশনাল চ্যানেলেরও অনেক সাংবাদিকরা কালকে এসেছিলেন, এই সাংবাদিকরাও কালকে এই প্রেস মিটের পর ওনারাও যে কনফিডেন্স পাননি সেই প্রেস মিটের, এবং যিনি প্রেস মিট করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, উনি নিজেও ওনার কথার মধ্যে কোনো কনফিডেন্স পাননি। কারণ 2.5 ঘন্টার প্রেস মিটের মধ্যে শুধু একটা লাইনকে বারবার রিপিট করা হয়েছে। সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিলেন সেই প্রশ্ন সদুত্তরও মুখ্যমন্ত্রী দিতে পারেননি। গৌরব গগৈকে পাকিস্তান উনি গিয়েছিলেন, সেই সন্দর্ভ যে উনি প্রেস মিট করেছেন আমরা দেখেছি গত এপ্রিল মাসে যখন গৌরব গগৈজি আসামের প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, তখন থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী উনার ঘুম উড়ে গেছে। কারণ গৌরব গগৈজি প্রয়াত জননেতা, প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈর সুপুত্র এবং স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন ব্যক্তি, যিনি আজকে মুখ্যমন্ত্রী না হলেও উনি আসাম তথা উত্তর পূর্বাঞ্চলে একজন জননেতা হিসাবে পরিচিত। সেই গৌরব গগৈ যখন আসামের কংগ্রেসের নেতৃত্ব যখন শুরু করেছেন, তখনই মুখ্যমন্ত্রী 10 বছর আগের গৌরব গগৈর পাকিস্তান ভ্রমণ নিয়ে উনি একটা এসআইটি গঠন করেছেন। সেই এসআইটির রিপোর্ট উনি নিজেই বলেছিলেন যে মুখ্যমন্ত্রী হিসেবে উনি দায়িত্ব নিয়ে বলেছিলেন যে সেপ্টেম্বরের 10 তারিখে উনি এই এসআইটি রিপোর্ট পাস করবেন। কিন্তু দেখা যায় সেপ্টেম্বরের 10 তারিখের আগেই এসআইটি রিপোর্ট ওনার কাছে জমা দিয়েছিল, কিন্তু 5 মাস সেই এসআইটি রিপোর্টকে নিয়ে উনি কিভাবে সেটাকে পাবলিকলি এটাকে এই ফ্লপ সিনেমাটাকে কিভাবে সামনে আনবেন সেটা নিয়ে ওনার 5 মাস চলে গেছে। সেই ইন্টারন্যাশনাল ইস্যু, সেটা হচ্ছে দেশের আভ্যন্তরীণ সিকিউরিটির ব্যাপার, সেটা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সি আছে, সেই এজেন্সিগুলা কোনো ধরনের কোনো আজকের দিন পর্যন্ত তদন্ত করেনি। আসামের ইন্ডিয়ার হোম মিনিস্ট্রি সেটা নিয়ে কোনো কথা বলেনি। 10 বছর আগের ভ্রমণ নিয়ে আজকে মুখ্যমন্ত্রী কীভাবে রাজনৈতিকভাবে গৌরব গগৈকে হেয় প্রতিপন্ন করবেন সেটা নিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে উনি একবার এটাকে খুব পাবলিসিটি করেছেন যে সেপ্টেম্বরের 10 তারিখে সেটা দেওয়া হবে। ইতিমধ্যে সঞ্জীব রায় মহাশয় বলেছেন যে জুবিন গার্গ সেপ্টেম্বরের 19 তারিখ ওনার মৃত্যু হয়েছে এবং সেপ্টেম্বরের 10 তারিখ ওনার সেটা পাবলিকলি পেশ করার কথা ছিল, কিন্তু উনি এখন বলছেন সাংবাদিকদেরকে যে জুবিন গার্গ মৃত্যু হওয়ার জন্য 5 মাস পরে সেটাকে পেশ করেছেন। জুবিন গার্গ মৃত্যু হওয়ার 10 দিন আগে কীভাবে উনি জানতেন যে 10 দিন পর জুবিন গার্গের মৃত্যু হবে? সেই যে মুখ্যমন্ত্রীর যে একটা সুপার ফ্লপ সিনেমা, সেটা আসামের মানুষ ভালোভাবে বুঝতে পেরেছেন। ভারতমালা প্রকল্পের অধীন নির্মিত সড়কের নির্মাণ কাজে পাহাড়ি মাটির পরিবর্তে কৃষিক্ষেতের জমি নরম মাটি দিয়ে সড়কের নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে। রবিবার পূর্ব কাটিগড়ার ফুলবাড়ি তারিণীপুর জিপি এলাকার তারিণীপুর প্রথম খণ্ডের ক্ষুব্ধ স্থানীয় জনগণ এবং পঞ্চায়েত প্রতিনিধিরা নির্মাণাধীন সড়কের অনিয়মিত কাজের বিরুদ্ধে
খুবই ফেটে পড়েন। ফুলবাড়ি তারিণীপুর জিপি সভানেত্রীর প্রতিনিধি আব্দুল গফুর বরভুইয়া, স্থানীয় বুরহান উদ্দিন, নিয়াজউদ্দিন, মজিবুর রহমান বরভুইয়া, পুতুল রবিদাস, শাহাবুদ্দিন লস্কর, মিঠুন রবিদাস, পারুল হোসেন লস্কর, স্বপন রবিদাস, জামাল উদ্দিন, আব্দুল কুদ্দুস এবং মঠরিয়া রবিদাস সহ অন্যান্যরা অভিযোগ উত্থাপন করে জানান, মঞ্জুরিকৃত প্রকল্পের সড়ক নির্মাণের কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার সংস্থা জন্ডু ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্তারা জেসিবি ও ট্রিপার লাগিয়ে দিবারাত্রি অবৈধভাবে ক্ষেতের জমি খুদাই করে কৃষি ক্ষেতের জমির মাটি ফেলে সড়কের বেস তৈরি করেছে। স্থানীয়দের অভিযোগ, জলে ডুবা এলাকার বর্ষাকালের ভারী বর্ষণ এবং বন্যার জল প্লাবনে নির্মীয়মান সড়কের মাটি গলে গিয়ে পুরো সড়কটি ধ্বংস হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন। স্থানীয়দের আরও অভিযোগ, কোটি কোটি টাকা ব্যয়ে সাপেক্ষ মঞ্জুরিকৃত প্রকল্পের সড়ক নির্মাণের কাজের টাকা আত্মসাৎ করার লক্ষ্যে বরাদপ্রাপ্ত ঠিকাদার সংস্থার একটি পরিকল্পিত কৌশল। তাছাড়া সড়কের সংশ্লিষ্ট এলাকার কালভার্ট নির্মাণ এবং হারাং নদীর উপরে নির্মীয়মান সেতুর কাজেও অনিয়মের অভিযোগ উত্থাপন করে সরজমিনে তদন্তের মাধ্যমে পাহাড়ি মাটির সাহায্যে সঠিকভাবে সড়কের নির্মাণ কাজের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে আর্জি জানিয়ে কাছাড়ের জেলা আয়ুক্ত এবং কাটিগড়ার সার্কেল অফিসারের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা। তাছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারির হস্তক্ষেপ কামনা করেন তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগী স্থানীয় জনগণ। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। সভানেত্রীর প্রতিনিধি আমি আমাদের এলাকার বিশিষ্ট গণ্যমান্য মেম্বার সকল লইয়া আমরা আজকে ভারতমালার NHAI আন্ডারে যে প্যাকেজ 5 গ্রাম বদরপুর বাইপাস চলে সেটার কাজ আমরা আজকে একটু পরিণত করিয়া দেখলাম যে এইগুলা মাটি দিয়া কাজ হয়। এগুলা মাটি হইল লোকাল মাটি, কাদা মাটি, পাড়িয়া সিলেট মাটি দেওয়ার কথা। এই জায়গা কাটামাটি দিলে আপনারা দেখুন না, এইদিকে কত মাটি একদম এইদিকে খালি মানে তারা লোকাল মাটিগুলা হলার কাদা মাটিগুলা। তাই আমরা কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করি আর যেন আমাদের সার্কেল অফিসার মহোদয় তথা কাছাড়ের জেলা ডিসির কাছে আমরা অনুরোধ করি আর যেন এই কাজগুলা সরজমিন তদন্ত করার লাগিয়া। এখানে এইগুলা সিলেট মাটি বলতো, এটা কাদা মাটি দিছে, এইগুলাও টিপার লগে যার গিয়া, হ্যাঁ টিপার লগে যার গিয়া। এর লাগি তারা কীরকম কাজ করেন, এটা জলে ডুবা জায়গা, হ্যাঁ এগুলো তারিনপুর পার্ট 1 রেভিনিউ ভিলেজ ফুলবাড়ি জিপির অন্তর্গত, এগুলা সবসময় জলে ডুবা থাকে। আজকে তারা এই কাদামাটি দিয়ে কাজ করে, কাদামাটিগুলা টিপা মারলে ওই একদম বুলিয়া যার গিয়া। ওই হিসাবে আমরা কর্তৃপক্ষের কাছে জোরদারু দাবি চালাই আর যেহেতু তারা সিলেট মাটি দেখ পাড়িয়া মাটি দিয়ে কাজ করক। অথচ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও আমরা অনুরোধ কিংবা আমাদের ভারতবর্ষের যে মন্ত্রী নীতিশ গাডকারি তানোর কাছেও আমরা জানাই আর তথা আমাদের CM মামা হিমন্ত বিশ্ব শর্মার কাছেও আমরা জানাই আর ওই দেখো ভারতমালার কাজ চলে, করোড় করোড় টাকার কাজ, আর এটা ওটা মাটি দিয়ে কাজ করা চলে, ওগুলা মাটি দিয়া হয় না আমরা রাস্তা বন্ধ করে দিম। ওগুলা কাজ দিয়ে কাজ হইতো নি লোকাল সিলেট মাটি তো ইয়া। ও আপনারা ওদিকে আইছেন, আপনারা সামনে দেখতে যায় না, একদম ব্রিজ পর্যন্ত দেখে যায়। এরপরে ব্রিজের এখানে দুর্নীতি চলে হয়। এরপরে এটা কালভার্ট তারা দেয়, এটা খালি ওয়ান টাইম কালভার্ট, হ্যাঁ কত লক্ষ লক্ষ টাকার আমরা আর হয়মুনি এইগুলা রাস্তা কালভার্টের সামনে। এর লাগিয়া আপনারা সরজমিন তদন্ত করেন, যেহেতু আপনারা আইসেন আইয়া দেখিয়া আমরা রিপোর্টটা যাতে আমরা উপযুক্ত জায়গায় পৌঁছে এবং আমাদের তদন্ত লাগবো এটার। ওই না আমরা 4-5 দিনের ভিতরে গণ আন্দোলন করি, আমরা রাস্তার কাজ বন্ধ করে দিব। যদি ওগুলা দিয়ে কাজ দিয়ে যদি হয়, ইঞ্জিনিয়ার গুলা তারা আইয়া যদি কয় ওগুলা মাটি দিয়ে কাজ হয়, তো কাজ হইতো। সরকারে যদি ওগুলা মাটির টাকা দেয়, নাই তো কেন সিলেট মাটি ভরতো আমরা জানি এখানে কয়েক মডেলের জিনিস আছে, এটা উন্নত মানের রাস্তা, এটা তো হাই রাস্তা। ওই হিসাবে আমার সবার কাছে অনুরোধ হইল, ওটাও আমি জিপির তরফ থেকে কই আর কিংবা আমাদের ভিলেজের তরফ থেকে কই আর যেন সরজমিন তদন্ত করা হোক। শিলচরে বিভিন্ন ট্রেড ইউনিয়ন, ক্ষেত্রভিত্তিক ফেডারেশন ও গণসংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ কনভেনশন। বক্তারা অভিযোগ করেন, কোনো আলোচনা ছাড়াই কেন্দ্রীয় সরকার 4টি শ্রম কোড চাপিয়ে দিয়েছে, যা শ্রমিকদের অধিকার খর্ব করছে। একই সঙ্গে রেল, কয়লা, তেল, ব্যাংক ও বিমা সহ রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণের বিরোধিতা করা হয়। কনভেনশনে বেকারত্ব বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং শিক্ষা স্বাস্থ্যের বাণিজ্যিকরণের বিষয় তুলে ধরা হয়। কনভেনশন থেকে 4টি শ্রমকোড বাতিল, ভারতীয় শ্রম সম্মেলন আহ্বান এবং আগামী 12 ফেব্রুয়ারি 2026-এ একদিনের সাধারণ ধর্মঘট সফল করার ডাক দেওয়া হয়। নর্থ ইস্ট নিউজে বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজকে এখানে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ফেডারেশন এবং
কৃষক সংগঠনের যৌথ মঞ্চ থেকে আজকে এখানে আমরা কনভেনশন করলাম। 12 ফেব্রুয়ারি সর্বভারতীয় ধর্মঘট যেটা হতে যাচ্ছে, সেই ধর্মঘটকে সফল করার জন্য আজকের এই কনভেনশন। আমরা জানি যে কেন্দ্রীয় সরকার 29টা শ্রম আইনকে 4টা লেবার কোডে নিয়ে এসেছে, যার মাধ্যমে শ্রমিকদের সমস্ত আইনি অধিকারগুলিকে মালিকপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। এই শ্রম কোডে নিয়ে আসার ফলে শ্রমিকদেরকে 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ করা বাধ্যতামূলক করা হয়েছে। ন্যূনতম মজুরির কোনো গ্যারান্টি নেই, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে কোনো স্থায়ী চাকরির জায়গায় ফিক্সড টার্ম জব অর্থাৎ চুক্তিভিত্তিক চাকরি নিদান দেওয়া হয়েছে। এছাড়াও আরও যে সমস্ত নিয়মকানুন এটার মধ্যে আনা হয়েছে, তার মধ্যে শ্রমিকরা তাদের সমস্ত রকমের আইনি অধিকারগুলিকে আজকে হারাতে বসেছে। এই পরিস্থিতিতে আজকে আমরা শ্রমিক শ্রেণীর কাছে এই ব্যাপারে লড়াই করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। কৃষকদের ক্ষেত্রেও একই ব্যাপার, তাদের ফসলের যে ন্যূনতম মজুরি সেটা দেওয়া হচ্ছে না, জমির অধিকার, পাট্টার অধিকার এগুলি দেওয়া হচ্ছে না, উল্টে দেখা যাচ্ছে যে এদেরকে উচ্ছেদ করা হচ্ছে। এই সমস্ত বিষয়কে সামনে রেখে আজকে শ্রমিক কৃষক যৌথভাবে সারা দেশব্যাপী একদিনের সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে 12 ফেব্রুয়ারি, এবং আমরা সেই ধর্মঘটে সামিল হয়েছি। এবং 12 ফেব্রুয়ারি সারা কাছাড় জেলায় কোনো ধরনের কোনো অফিস আদালত আমরা চলবে না, কারণ সেখানে কর্মচারীরা ধর্মঘট করবেন। সারা শিলচরেও আজকে এই ব্যাপারে সর্বাত্মক যে ধর্মঘট, সেই ধর্মঘটের আহ্বান আমরা জানাচ্ছি। আমরা আহ্বান জানাচ্ছি জনগণের কাছে এই ধর্মঘটকে সর্বাত্মক সফল করে তোলার জন্যে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই ধর্মঘট, এবং সেই ধর্মঘট যেন সর্বাত্মক সফল হয়, আমরা জনগণের কাছে সেই ব্যাপারে আমরা সহযোগিতা চাইছি। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি, অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। কাছাড়ের লক্ষ্মীপুরে ডিমাসা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বসু ডিমাসা বার্ষিক উৎসব এবছর সাড়ম্বরে সম্পন্ন হয়েছে। শিবস্থান গ্রামে রঙিন ও বর্ণাঢ্য আয়োজনে 7 ও 8ই জানুয়ারি দুদিন ব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের আয়োজন করে লংখডিজো হাপাই বসু ডিমা উদযাপন কমিটি। উৎসবকে কেন্দ্র করে শিবস্থান গ্রাম জুড়ে ডিমাসা সমাজের মানুষের মধ্যে আনন্দ, উচ্ছ্বাস ও উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক মিলনের এই উৎসবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আচার অনুষ্ঠানের মাধ্যমে ডিমাসা সম্প্রদায়ের নিজস্ব পরিচয় ও ঐতিহ্য তুলে ধরা হয়। এছাড়াও কমিটির কর্মকর্তারা জানান, বিজেপি সরকারের আমলে ডিমাসা সম্প্রদায়ের বিশেষ দিন 27 জানুয়ারিকে রাজ্যিক বন্ধ হিসাবে ঘোষণা করার জন্য তারা আশা প্রকাশ করেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমাদের হারভেস্টিং ফেস্টিভ্যাল, এটা আমরা বসুডিমা, এটাকে বলি বসুডিমা। এটাই আমরা সব মানে কাম কাজ করার পরে আমরা যে একবার উৎসব হয়, যে সারা বছর তো কাম কাজে ব্যস্ততা হয়ে থাকে, এবং আমাদের যে কাল্টিভেশন এগুলা ঝুমখিটি এগুলো শেষ হওয়ার পরে আমাদের বসুডিমা সেলিব্রেশনটা করা হয়। এটা একটা মানে সব একসাথে মিলেমিশে, ছোটো বড়ো মিলেমিশে আর বড়োর আশীর্বাদ নিয়ে আমরা এই ফেস্টিভ্যালটা মানে আমরা আয়োজন করা হয়েছে 7 আর 8 তারিখে। অ্যাকচুয়ালি 27 তারিখে বসুডিমা, এটা সেন্ট্রাল বসুডিমা, এটা 2 দিনে আমরা আয়োজন করা হয়েছে। এই 2 দিনে 7 তারিখে গতকালকে আমাদের অনুষ্ঠান ছিল, যে বাইডিমা ডান্স হয়েছে, আর সিএম দেবলাল গলোসা উনিও এসেছেন এখানে, আর এমএসসি ইএম সব এসেছে এখানে। আর আজকে তো আমাদের স্যার কৌশিক স্যার আওয়ার কথা আছে, আজকে হবে বাইদিমা ডান্স হবে, সেটা এইটাকে বলে দিচ্ছি যে আমাদের বাইকো, এই যে সামনে যেটা আসে সেটাকে বলি আমরা বাইকো, আর ওইটাকে বলি আমরা
নদগ্রাম বলতে গেলে ওই যে সামনের দিকে আপনি ক্যামেরাটা নিয়ে যান ওইদিকে, ওই যে ও যে সোনের গড় যেটা আছে সেটাকে বলি নদগ্রাম। এটা হলো শিবারাইখো যেটা প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমরা প্রার্থনা করে তারপরে আমরা ইয়তা করি, মানি মহাদেব বাবাকে মানিয়ে তারপর প্রোগ্রামটা শুরু করি। হয়েছে আগে জামানা থেকে হয়ে থাকে, কিন্তু এই বছর আমরা একটু বড় করে গ্রেটার বসুডিমা এই বছর মানি। এখানে প্রোগ্রাম এখানে হয়, আজকেও হবে, আজকে মিউজিক্যাল নাইটও হবে। আজকে বাইরে থেকে সিঙ্গারও আসবে, আর এখানে লোকাল সিঙ্গার যারা আছে ওনারাও পারফর্ম করবে। নতুন করে যাত্রা শুরু করলো পোর্টাল নিউজ চ্যানেল বরাক ভয়েস। আজ 8ই ফেব্রুয়ারি রবিবার উদারবন কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো বরাক ভয়েস নামের একটি পোর্টাল নিউজ চ্যানেল। এদিন বিকাল 3 ঘটিকায় উদারবন কমপ্লেক্সে MBS ডিজিটাল স্টুডিও এবং বরাক ভয়েসের কার্যালয়ে শুভ উদ্বোধন করা হয়। বরাক ভয়েস নামের এই পোর্টাল চ্যানেল বরাক উপত্যকার জনগণের কণ্ঠস্বর। এই চ্যানেলে স্থানীয় খবর, জাতীয় ও আন্তর্জাতিক আপডেট, সামাজিক সমস্যা, জনমত এবং সত্যের পক্ষে নির্ভীক প্রতিবেদন, সত্য নিরপেক্ষ সংবাদ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিবেশন করা হবে। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল শুকুর বরভুইয়া, উদারবন্দের বিশিষ্ট সাংবাদিক শিবাশিস চক্রবর্তী, সাময়িক প্রসঙ্গ পত্রিকার এডিটর রফিউল আলম রিন্টু, যুগসংঘ পত্রিকার সাংবাদিক নুরুল হুদা লস্কর, অহরহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল হাই লস্কর, এছাড়াও সাংবাদিক রাজু দাস, মত্তমা দাস, রাজু দে, উদারবন থানার ইনচার্জ SS তিমুং, বিশিষ্ট সমাজসেবী রাজনীতিবিদ নীলাভ মৃদুল মজুমদার এবং তাপস দাস সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। স্টুডিও যেটা আজকে বিশিষ্ট ব্যক্তিদের সহস্ত দিয়ে যেটা উদ্বোধন হলো, সেই উদ্বোধন সেটা যারা এটার যারা সত্ত্বাধিকারী মহিম ভাই এবং আজিজ ভাই যারা আছেন তাদেরকে ধন্যবাদ। আয়াজউদ্দিন, যে ওনারা আমাকে আমন্ত্রণ জানিয়ে আজকে এই সুন্দর একটা অনুষ্ঠানে যোগদান করার সুযোগ দিয়েছেন, তার জন্য আমি ধন্যবাদ, অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই। আমরা জানি মিডিয়া এমন এক জিনিস, এটা হচ্ছে সে প্রিন্ট মিডিয়াই হোক, সে ইলেকট্রনিক মিডিয়া হোক, মিডিয়া হচ্ছে সমাজের আয়না। কারণ সমাজে অনেক কিছু হয় যেগুলা প্রতিফলিত হয় আমাদের মিডিয়া মারফত। আজকাল আপনারা দেখবেন আমরা যারা রাজনীতি করি, রাজনীতির অঙ্গনে অনেক কিছু হয়ে যায় যেটা আমরা হয়তো কাজ করছি, আমরা জানছি সেটা আমরা খুব ভালোভাবে কাজ করছি, কিন্তু আমরা দেখতে পাই যে জনসাধারণ আমাদেরকে ভালোভাবে নিচ্ছে না। সেটা আমাদের অজান্তে, আমরা জ্ঞাত নই, কিন্তু আমাদেরকে এটা জ্ঞাত করে আমাদের মিডিয়া যারা রয়েছে। আমরা যখন পত্রিকায় যখন দেখি এখানে ওই কাজ হচ্ছে না, ওই কাজ হচ্ছে না, বিভিন্ন জায়গায় যেটা আমাদের অজানা সেটা আমরা মিডিয়া মারফতে জানি। এবং বিশেষ করে দেখবেন শুধু যা রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, আমাদের যে সরকার রয়েছে, সরকারের যে মেশিনারিজগুলো রয়েছে, যখন দেখবেন আপনারা পেপারে বা আপনাদের পোর্টাল নিউজ যেগুলো আছে বা টিভি নিউজে যখন আসে যে অমুক জায়গায় ওটা হলো না, উল্টো পাল্টা হচ্ছে বা কোনো জায়গায় দুর্নীতি হচ্ছে, দেখবেন 2-4 দিনের মধ্যে সেটাকে ওরা রেকটিফাই করছে। সুতরাং সমাজের মধ্যে মিডিয়ার একটা বিশেষ ভূমিকা রয়েছে এবং মিডিয়ার প্রত্যেকটি ব্যক্তি যারা কাজ নিরলসভাবে কাজ করছেন। কারণ আমি দীর্ঘদিন থেকে রাজনীতির সঙ্গে জড়িত থাকার সুবাদে মিডিয়া পার্সনদের সঙ্গে আমার যথেষ্ট বন্ধুভাব রয়েছে, জানাশোনা রয়েছে। সেটার থেকে দেখছি ওরা কিন্তু আর্থিক দিক দিয়ে ওরা কিন্তু শক্তিশালী নন। ওনারা মিডিয়ার কাজ করে যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি ওটা একটা নেশার ঘুরে ওনারা কাজ করেন, কিন্তু ওনারা আর্থিক দিক দিয়ে যে কতটুকু ওনারা নিজেদেরকে যে প্রতিষ্ঠিত করতে পেরেছেন সেটা সম্বন্ধে আমি সন্দিহান। আমি হয়তো ভুল বলতে পারি, সেটা আপনারা ক্ষমা করবেন যদি আমি ঠিক না বলি, কিন্তু আমি যতটুকু বুঝি যে মিডিয়াতে যতটুকু পরিশ্রম হয় সেই তুলনায় ওনারা আর্থিক দিক দিয়ে এতটা ওনারা পান না। আজকের দিনে আমি কিছুক্ষণ আগে বলছিলাম গল্পস্থলে আব্দুল শুকুর দাদাকে বলছিলাম যে বর্তমান যে যুগ যেভাবে চলছে আর
প্রিন্ট মিডিয়া ধীরে 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 এটা এটা যেন কমে যাচ্ছে। কারণ আজকাল দুনিয়ার লাইফটা এত ফাস্ট হয়েছে, ঘুম থেকে উঠে কাজ করার পত্রিকা নিয়ে বসার মানুষের ফুরসত নেই। মানুষ চায় গাড়িতে উঠে যে কোনো অফিসে যেতে, কোথাও বসলো চায়ের আসরে চট করে যেন মোবাইল খুলে চট করে দেখে নিতে পারে আপডেট কি হয়। আজকে এই মুহূর্তে যদি এখানে কোনো এই উদারবন্দ অঞ্চলে কোনো ঘটনা হয়, আগে ছিল প্রিন্ট মিডিয়া, পরের দিন সকালে বাড়িতে যখন পত্রিকা আসতো তখন আমরা জানতে পারতাম। কিন্তু আজকের দিনে কি হয়েছে, এই মুহূর্তে উদারবন্দে যদি কোনো ঘটনা হয় তো সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে সারা পৃথিবী ড্রিম সেলিব্রেশন এক সুন্দর ও অনুপ্রেরণামূলক আর্ট কম্পিটিশন আয়োজন করেছে, যেখানে নবীন প্রতিভারা তাদের কল্পনা, সৃজনশীলতা এবং শিল্প প্রতিভা প্রকাশের একটি চমৎকার সুযোগ পেয়েছে। বিভিন্ন গ্রুপের প্রাণবন্ত অংশগ্রহণ, রঙিন উপস্থাপনা এবং উৎসাহ এই অনুষ্ঠানকে করে তুলেছে সত্যিই স্মরণীয়। এতে বিচারক হিসেবে ছিলেন সন্দীপন দত্ত পুরকাস্ত, ব্যবস্থাপনায় ছিলেন সোনালী বণিক সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আমি ড্রিম সেলিব্রেশনের পক্ষ থেকে আজকে একটা আর্ট কম্পিটিশন করিয়েছি। আর্ট কম্পিটিশনের মধ্যে গ্রুপটা ছিল ABCD, 4টা গ্রুপ ছিল। তো 4টা গ্রুপের মধ্যে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রত্যেকটা গ্রুপের মধ্যে দিয়েছি। তো আমাদের আর্ট কম্পিটিশনের মধ্যে গ্রুপ এর মধ্যে হয়েছে, ফার্স্ট হয়েছে মনুশ্রিতা দে, সেকেন্ড হয়েছে বেদান্ত সাহা, আর থার্ড হয়েছে পিকি পাল গ্রুপ এতে। আর গ্রুপ বিতে হয়েছে শুভানী মজুমদার, দিবাংশু দেবনাথ, পারমিতা রয়। আর গ্রুপ সিতে হয়েছে সমৃদ্ধি দত্ত, সেকেন্ড হয়েছে আয়ুষী পাল, থার্ড হয়েছে প্রতীপ নাথ, আর আরেকজন থার্ড হয়েছে আয়ুষ্মিতা দাস। আর গ্রুপ ডিতে হয়েছে ফার্স্ট অংশুমান দে, সেকেন্ড হয়েছে নীলাঞ্জনা দাস। আমাদের খুব ভালো লেগেছে আর বাচ্চাদেরও খুব ভালো লেগেছে। তো আমরা সব মেঘালয়ের কয়লা খনিতে সংঘটিত দুর্ঘটনায় বাড়ছে মৃত্যুর সংখ্যা। শিলচর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটল মেঘালয়ে বিস্ফোরণে আহত কাছাড়ের আরেক শ্রমিকের। এতে কাছাড়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 7। 5 দিনের মাথায় সোমবার ভোরে শিলচর মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটল কাটিগড়ার সরিষাকুড়ি গ্রামের বাসিন্দা মখচ্চিন আলীর পুত্র নিমান উদ্দিনের। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মেঘালয়ে বিস্ফোরণের দিন মৃত্যু ঘটেছিল একই গ্রামের 2 ভাই আনোয়ার উদ্দিন ও দিলওয়ার উদ্দিনের। এছাড়া মৃত্যু ঘটেছিল পার্শ্ববর্তী আল্টোর পার গ্রামের ফারুক উদ্দিন ছাড়া কাটিগড়া গুমরা রাজপুর গ্রামের 2 ভাই পুরজ্ঞয় বৈষ্ণব ও নিকুঞ্জ বৈষ্ণবের। এছাড়া মৃত্যু ঘটেছিল পশ্চিম কাটিগড়া খেলমার বাসিন্দা মহিতুষ বৈষ্ণবের। এছাড়া আহত ছিলেন আরও 5 জন, তারা চিকিৎসাধীন ছিলেন। আর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটল সরিষাকুড়ির নিমান উদ্দিনের। ফলে একই গ্রামের 2 ভাই আনোয়ার ও দিলওয়ারের মৃত্যুর শোক কাটাতে না কাটাতেই ফের নিমান উদ্দিনের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূইয়ার প্রতিবেদন। নিঃস্ব পরিবারের পক্ষ থেকে আমরা যতটুকু পর্যন্ত দেখতেছি, বর্তমানে পরিবারের কর্তা হিসাবে একমাত্র রোজগারের পথ হইল কি নিমানুদ্দিন। সেও মারা যাওয়ার কারণে চিকিৎসার ভাবে মারা গেছে। মারা যাওয়ার পরে তার যে পরিবারের এই দুরবস্থা যেটা আছে, এটার উপরে ভিত্তি করিয়া আমরা এলাকার থেকে কিছু চাঁদা কালেকশন করিয়া তার পরবর্তী সমস্যা সৎকার করা, জানাজা, দাফন কাফন এগুলো আমরা করতেছি। আর পরবর্তীতে এটা আমরা রাজ্য সরকারের কাছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি জানাইয়ার যে কমপক্ষে 10 লাখ টাকা দিয়া এই পরিবারকে, অসহায় পরিবারকে সাহায্য করার লাগিয়া আমরা সরকারের কাছে দাবি জানাই। ওনার মৃতদের পরিবার থেকে বলছি, ওনাদের অবস্থা একদম খারাপ। ওনাদের খেটে খাওয়া মানুষ, ওরা দৈনিক রুজি রোজগার করে পরিবার মেনটেন করছে। ওনাদের মধ্যে যে পরিবারের রোজগারকৃত ছিল উনি তো শেষ হয়েছে এবং ওনাদের পরিবারের কোনো অবস্থা বর্তমান অবস্থা একদম খারাপ। আমি বিশেষ করে আমাদের গ্রামের ভাইদের কাছ থেকে 10 টাকা, 5 টাকা, 20 টাকা করে চাঁদা কালেকশন করে ওনাদের শিলচর থেকে এখানে আনার জন্য ব্যবস্থা চালিয়ে যাচ্ছি। এবং আমি বর্তমানে
আমাদের কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকারের কাছে বিনম্র অনুরোধ জ্ঞাপন করব যে আপনারা অতি সত্বর যে উনার পরিবারদেরকে কমপক্ষে 10 লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার জন্য আমি আবেদন করছি। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। গৌরব গগৈ ইস্যু, কংগ্রেসের পাল্টা আক্রমণ। গৌরব গগৈ পাকিস্তানে যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাংবাদিক সম্মেলনকে কড়া ভাষায় আক্রমণ করল কংগ্রেস। পাহাড়ি মাটির পরিবর্তে কৃষি ক্ষেতের জমির নরম মাটি দিয়ে ভারতমালা প্রকল্পের অধীন নির্মিত সড়কের নির্মাণ কাজের অভিযোগ। শিলচরে শ্রমিক কনভেনশন, শ্রমকোড বাতিল সহ অন্যান্য বিভিন্ন দাবিতে আগামী 12ই ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক। কাছাড়ের লক্ষ্মীপুরে ডিমাসা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বসু ডিমা বার্ষিক উৎসব এবছরও সাড়ম্বরে হয়েছে সম্পন্ন। এসএসসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।